তো এখন দেখো যেটা যে শব্দের যোগ্যতা বিকাশ ও বাগধারা। তো এটার আমাদের যে বাংলা ভাষায় অনেক শব্দ আছে যার আবিধানিক অর্থ একরকম আর ব্যবহারিক অর্থটা আরেক রকম। আবিধানিক অর্থ মানে হচ্ছে আমাদের অভিধান, মানে যে আমরা ডিকশনারি বলি, বাংলায় বলি অভিধান। অভিধানে দেখবা একটা শব্দের একরকম অর্থ দেওয়া আছে, আর আমরা যখন ওই একই শব্দটা ব্যবহার করি তখন আমরা আর এক রকম অর্থ বুঝি। তো পার্থক্য হয়ে যায়। তো এখন আমরা দেখব যে এই শব্দের যোগ্যতা বিকাশ ও বাগধারাতে কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো আমরা আগে আলোচনা করব, তারপর আমরা বাগধারা পড়তে যাব। বলা হচ্ছে শিষ্ট রীতি বা রীতিশুদ্ধ প্রয়োগ ঘটিত। দেখো পেয়েছো তোমরা 177 পেজ, 177 পেজ। জি স্যার, আচ্ছা, পাইছি। এখন দেখো 1 নম্বরে বলছে ছাত্রটির মাথা ভালো। এখন আমরা যে বললাম ছাত্রটির মাথা ভালো, এখানে মাথা ভালো বলতে আমরা এটা বুঝবো না যে তার মাথার অবয়ব, মানে তার মাথার স্ট্রাকচারটা যে খুব ভালো, ব্যাপারটা কিন্তু সেটা না। তোমাকে বুঝতে হবে যে এখানে ছাত্র হোক বা ছাত্রী হোক বা ছেলে হোক বা মেয়ে হোক বা বাচ্চা হোক, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে? তো যদি বলা হয় যে লোকটির মাথা ভালো, তাহলে এই মাথা মানে যে তার মাথায় সুন্দর চুল, তার মাথায় আহ মানে তার মাথার অবয়বটা খুব ভালো, তার মাথার গড়নটা খুব ভালো, ব্যাপারটা কিন্তু এরকম বোঝায় না। তাহলে আমরা মাথা ভালো বলতে আমরা কি বুঝতেছি, যে ছাত্রটার কি মেধা অনেক ভালো, বা ছাত্রটি খুব ব্রিলিয়ান্ট, তাই তো ব্যাপারটা। আচ্ছা, 2 নম্বর দেখো শব্দের অর্থ সংকোচন। শব্দের অর্থ সংকোচন বলা হচ্ছে ইনি আমার বৈবাহিক। তো এখানে বৈবাহিক শব্দে বিবাহ সূত্র সম্পর্কিত অর্থ না বুঝিয়ে ছেলে বা মেয়ের শ্বশুর সম্পর্কিত ব্যক্তিকে বোঝাচ্ছে। বলা হচ্ছে বৈবাহিক মানে আমরা বুঝি যে বিবাহ সূত্রে, বৈবাহিক মানে হচ্ছে বিবাহ সূত্রে সম্পর্কিত। তো এটা না বুঝিয়ে বোঝাচ্ছে ছেলে বা মেয়ের শ্বশুর সম্পর্কিত ব্যক্তিকে বোঝাচ্ছে, ছেলে বা মেয়ের শ্বশুর সম্পর্কিত ব্যক্তিকে বোঝাচ্ছে। সেটা শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, শালা হতে পারে, শালি হতে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলছি বৈবাহিক। তাহলে তোমার শব্দের অর্থ সংকোচন ঘটে যাচ্ছে, মানে কি অর্থ সংকোচন মানে কি অর্থটা কমে আসতেছে, আর প্রসারণ বললে হচ্ছে সেটা বেড়ে যায়। এরপর দেখো বলছে শব্দের অর্থান্তর প্রাপ্তিতে মেয়ের শ্বশুর বাড়ির তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে তত্ত্ব শব্দটির আবিধানিক অর্থ সংবাদ না বুঝিয়ে উপঢৌকন বোঝানো হচ্ছে। একে নতুন অর্থের আবির্ভাব বলা চলে। শব্দের অর্থান্তর মানে এক অর্থ থেকে অন্য অর্থ হয়ে যাচ্ছে, যে তত্ত্ব শব্দটির অর্থ কিন্তু সংবাদ বা খবর, ঠিক আছে, যেটাকে আমরা নিউজ বলি। তোমরা সমার্থক শব্দে দেখবে, পড়ে দেখবে তত্ত্ব মানে কিন্তু সংবাদ। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই তত্ত্ব মানে হচ্ছে তোমার খবর। কিন্তু এখানে যদি বলা হয় যে মেয়ের শ্বশুর বাড়িতে বা মনে করো জামাই বাড়িতে, যাই বলি না কেন, যে তত্ত্ব পাঠানো হয়েছে, এই তত্ত্ব মানে কিন্তু খবর বোঝানো হবে না। তখন তখন হচ্ছে উপঢৌকন। মনে করো এই যে ঈদের সময়, মনে করো তোমাদের বড় আপুর বিয়ে হয়েছে বা তোমাদের বড় ভাইয়ের বিয়ে হয়েছে, এখন ঈদের সময় তোমরা তোমাদের বাড়ি থেকে মনে করো তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠালে, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তোমাদের বাড়িতে তত্ত্ব পাঠালো, ঠিক আছে? তার মানে দ্যাট মিনস কি উপঢৌকন, মানে কাপড় চোপড় নানা ধরনের উপহার সামগ্রী এটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস। এখানে পরমহংস শব্দের সঙ্গে হাসের কোনো সম্পর্ক নেই,
এর অর্থ সন্ন্যাসী। বলা হচ্ছে পরমহংস। হংস মানে কি? হংস মানে হচ্ছে হাঁস, ঠিক আছে? তো শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণ হচ্ছে হিন্দু ধর্মের একজন মহামানব। তোমরা জানো কিনা জানি না, মতিঝিলে ইত্তেফাক মোড়ের একটু সামনে রামকৃষ্ণ মঠ আছে, রামকৃষ্ণ মঠ, ঠিক আছে? ওখানে হিন্দুদের পূজা অর্চনা হয়, ওটা একটা খুব ভালো একটা মন্দির। তো সেই রামকৃষ্ণকে বলা হয়, তাকে তার পুরা নাম বলা হয় রামকৃষ্ণ পরমহংস দেব, ঠিক আছে? তো এখানে পরমহংস মানে তো কি হাঁস বোঝায়? মানুষের নামের সাথে হাঁস হয়ে যাবে? হবে না। তাহলে কি হবে? যে বলা হচ্ছে এই পরমহংস মানে হচ্ছে বোঝাচ্ছে সন্ন্যাসী, এই পরমহংস মানে বোঝাচ্ছে সন্ন্যাসী। আচ্ছা, এবার দেখো শব্দের অপকর্ষ বোঝাতে, তো জ্যাঠামি করো না, এখানে জ্যাঠামি শব্দের জ্যাঠা, যদি জ্যাঠামির মূল শব্দটা হচ্ছে জ্যাঠা। জ্যাঠা মানে হিন্দুদের মধ্যে বাবার বড় ভাইকে বলা হয় জ্যাঠা, আর বাবার ছোট ভাইকে বলা হয় কাকা। তোমরা যেমন বলো কি, মুসলমানদের মধ্যে বলা হয় যেমন চাচা, ছোট চাচা, বড় চাচা, ছোট চাচা, বড় চাচা, তেমনি হিন্দুদের মধ্যে কাকা জ্যাঠা, কাকা জ্যাঠা। কাকা হচ্ছে ছোট জন বাবার, ভাই যদি ছোট হয় তাহলে সে কাকা, আর বাবার যদি বড় ভাই হয় তাহলে সে ডেফিনেটলি আমরা তাকে বলবো জ্যাঠা। তা শব্দটি ধৃষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। ধৃষ্টতা মানে বুঝো তো, মানে বেয়াদবি, মানে অতিরিক্ত, মানে খারাপ সাহস দেখানো। সাহস দেখানো ভালো, কিন্তু সেই সাহসটা যদি খারাপ অর্থে চলে যায়, কাউকে সিনিয়রকে অসম্মান করার অর্থে হয়, বড়দেরকে অসম্মান করার অর্থে হয়, তাহলে তো সেটা হচ্ছে কি হয়ে যায়? ধৃষ্টতা হয়ে যায়, সেটা বেয়াদবি হয়ে যায়। বুঝেছো কথা? আচ্ছা, এবার দেখো কাজে দেখা যাচ্ছে শব্দের ব্যবহার দুই প্রকার, একটা হচ্ছে বাচ্যার্থ, ব্যাসার্থ, আর একটা হচ্ছে লক্ষ্যার্থ। ব্যাসার্থ হচ্ছে দেখো যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত হয়, আবিধানিক অর্থ তাদের ব্যাচার্থ। আবিধানিক অর্থ মানে কি? যে সকল শব্দে অভিধানে যে অর্থ আছে সেটাই আমরা ব্যবহার করি, সেই অর্থটা হচ্ছে ব্যাচার্থ। আর যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে লক্ষ্যার্থ। মানে আমরা দুই রকমই দেখেছি, যে একটা যখন আবিধানিক অর্থে যখন ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি ব্যাচার্থ, মানে অভিধানে যা আছে আমাদের ব্যবহারিক ও তাই, সেটা হচ্ছে ব্যাচার্থ। আর যখন আমরা দেখব যে অভিধানে যেটা আছে কিন্তু আমরা ব্যবহার করছি অন্যরকম, তখন সেই অর্থকে আমরা বলবো, সেই অর্থকে আমরা কি বলবো? লক্ষ্যার্থ। ঠিক আছে? তাহলে ব্যাচার্থ আর লক্ষ্যার্থর মধ্যে কি পার্থক্য আছে না? বলো। আচ্ছা জি স্যার, আছে তো। আচ্ছা, এখন দেখো, দেখো বাগধারা বা বাক্যরীতি, আমি এখানে একটু উদাহরণ দিয়ে আমরা মূল প্র্যাকটিসে চলে যাব। বলা হচ্ছে কোন 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 শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয়। যেমন দেখো, এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, এ ছেলে বংশের মুখ রক্ষা করবে। মুখ তো সবার, যার যার মুখ সেই সেই রক্ষা করে। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর নাস্তা খাই, আবার ঘুমাইতে যাওয়ার আগে ব্রাশ করে ঘুমাইতে যাই, তাহলে যার মুখ সেই তো রক্ষা করে, করে না? তো যার মুখ সেই যদি রক্ষা করে, তাহলে এখানে তো আর কারণ লাগে না। তো এখানে বোঝানো হচ্ছে যে যোগ্য সন্তানের কথা, যে এই ছেলে যোগ্য সন্তান বা এ যোগ্য ছেলে হবে, এ বংশের কি সম্মান রক্ষা করবে, সম্মান বৃদ্ধি করবে, সম্মান বাঁচাবে। যখন কোনো একটা বংশে একজন বিখ্যাত মানুষের জন্ম হয়,
তখন কি সেই বংশকে অন্য মানুষ বা সারা পৃথিবীর মানুষই তো সম্মান করে, তাই না? যেমন তোমরা দেখো যে আমরা গান্ধীর কথা বলি, মহাত্মা গান্ধী, তাই না? গান্ধী পরিবারকে সারা পৃথিবীর মানুষ চেনে না? চিনে। আবার বঙ্গবন্ধুর কারণে তাদের শেখ পরিবারকে সারা পৃথিবীর মানুষ এখন চিনে। তাহলে একটা মানুষ কিন্তু সারা পৃথিবীতে তার পরিবারকে, তার বংশকে পরিচয় করিয়ে দিতে পারে। বলো, এবার বলো, আমি ঠিক বলছি নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার, ঠিক বলছেন। এরপর দেখো, বলছিলাম যে শুধু শুধু ছেলেটাকে মুখ করছো কেন? এখানে মানে গালমন্দ করা, গালমন্দ তো বুঝো, মানে বকাঝকা করা, রাগ করা, এরকম করা। তা এখানে মুখ করছো, মুখ মানে আমরা তো বুঝি যে আমাদের যে শরীরের একটা পার্ট, একটা অংশ, একটা অঙ্গ, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে গালমন্দ করা। এবার গিন্নির মুখ ছুটেছে, মানে গিন্নির মুখ দিয়ে এখন খারাপ কথা বের হচ্ছে, গালিগালাজ, এরকম খারাপ শব্দ, খারাপ ভাষা বের হচ্ছে। আমি কয়েকজনের ক্যামেরা অফ দেখতে পাচ্ছি। এত স্টুডেন্টের ক্যামেরায় তো সমস্যা না, 2 জন বা 3 জনের ক্যামেরায় সমস্যা, বাদ বাকি ক্যামেরা অন করো। টক খেয়ে মুখ ধরে আসছে। এই মুখ ধরে আসা মানে কি? মুখের স্বাদ নষ্ট হওয়া, মানে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে। মুখ তুলে চাওয়া মানে কি? মুখ উঁচু করে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান যাই বলি আমাদের দিকে তাকাবে? তার মানে হচ্ছে উনি যদি সন্তুষ্ট হন, উনি যদি অনুগ্রহ করেন, উনি যদি আমাদের প্রতি কৃপা করেন, কৃপা দৃষ্টি দেন, তাহলেই আমরা কি ব্যবসায় মানে লাভ করতে পারবো বা লাভ হবে। বুঝতে পারছেন কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন হাত আসা, 178। দেখেন হাত আসা বলা হচ্ছে কাজ করতে করতেই কাজে হাত আসবে। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এক্সপার্ট, মানে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আমরা কি সেই কাজের দক্ষতা অর্জন করব, তাই তো? আচ্ছা, হাত গুটানো, হাত গুটিয়ে বসে আছো কেন? হাত গুটিয়ে বসে থাকা মানে এখানে বলেছে কার্যে বিরতি, মানে কি কাজ না করে চুপচাপ বসে আছে, এরকম। হাত করা, সবাইকে হাত করতে পারলেই কাজ হবে। এই হাত করা মানে কি? আয়ত্তে আনা। হাত করা মানে আয়ত্তে আনা, নিজের দলে নিয়ে আসা। এরপর দেখো হাত ছাড়া, টাকাগুলো হাত ছাড়া করো না। সেটা যে কোনো ভাবে হতে পারে, তুমি কাউকে ধার দিতে পারো, তুমি খরচ করে ফেলতে পারো, নানা রকম ভাবে তুমি তোমার টাকাকে হস্তচ্যুত, হাত ছাড়া করো না মানে হস্তচ্যুত করো না। এরপর দেখো হাত থাকা, যে এ ব্যাপারে আমার কোনো হাত নেই। যে তোমরা তোমার ক্লাসে যখন কোনো প্রবলেম হয়, আমরা যে জিজ্ঞাসা করি এই কে কে এর সাথে জড়িত আছো, তখন তোমরা বলো স্যার আমরা কিচ্ছু জানি না, আমি স্যার কিচ্ছু জানি না। তো তার মানে কি? যে তোমার এ বিষয়ে কোনো প্রভাব নেই, মানে এই বিষয়ে তোমার কোনো সংশ্লিষ্টতা নেই। শুদ্ধ ভাষায় বললে যে এই বিষয়ে তোমার কোনো সংশ্লিষ্টতা নেই, প্রভাব নেই। এরপর দেখো হাত শব্দের সিদ্ধ রীতিসিদ্ধ প্রয়োগ। হাতের পাশ বলতে এখানে বোঝাচ্ছে যে শেষ সম্বল। হাতের পাশ হচ্ছে এখানে বলছে শেষ সম্বল। বলা হচ্ছে এই টাকা কটি ছিল আমার হাতের পাশ, মানে এই কয়টি টাকাই ছিল আমার জীবনের কি শেষ সম্বল, বা আমার শেষ সম্বল। এটা শেষ হয়ে গেলে আমার আর কিছুই নেই বা থাকবে না।
এরপর আসো হাতে হাতে। হাতে হাতে মানে কি, যে একেবারে সাথে সাথে। সহজ কথায় আমি যদি বলি, দেখো তোমাদের বইয়ে জাস্ট একটা অর্থ দেয়া আছে, আমি কিন্তু এটাকে ভেঙে তোমাদের সহজ করে তোমাদের মতো করে আমি বলতেছি, ঠিক আছে? এইটা এটা কিন্তু হিসাব করবে যে এটা আমি কিন্তু তোমাদের মতো করে সহজ করে বলছি। হাতে হাতে মানে হচ্ছে অবিলম্বে, হাতে হাতে এ কাজের ফল পাবে, মানে কি খুব দ্রুত, খুব শর্ট টাইমে, সাথে সাথে যে তুমি এর ফল পাবে। হাতে খড়ি বলা হচ্ছে বিদ্যা আরম্ভ। হাতে খড়ি, তোমরা যারা হিন্দু তারা এই বিষয়টা খুব ভালো মতো জানে যে ছোটবেলায় যখন একটা বাচ্চা পেন্সিল বা কলম ধরতে শিখে না, চক, আমরা সবাই তো ছোটবেলায় চক দিয়ে লিখি, তো সেই চক আর স্লেটে যখন লেখা হয় তখন সরস্বতী পূজার দিনে ওই বাচ্চাকে নিয়ে তাকে হাতে খড়ি মানে ওই পুরোহিত অ আ, ক খ এগুলো লেখা শেখায়। তো সেটাকে বলা হচ্ছে হাতে খড়ি, মানে হচ্ছে বিদ্যারম্ভ। এ মাসেই খোকার হাতে খড়ি হবে, মানে বিদ্যা শেখার কাজ এ মাসেই শুরু হয়ে যাবে। আচ্ছা, হাতে কলমে মানে বলা বলা হচ্ছে যে স্বহস্তে, মানে প্র্যাকটিক্যালি। সহজ কথা, হাতে কলমে মানে কি প্র্যাকটিক্যাল। হাতে কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী। একটা জিনিস তোমরা মনে রাখো যে এই যে তোমরা আজকে পড়তেছো, আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা বুঝতেছো, তোমরা বাসায় পড়লে এটা পারবাও, কিন্তু আবার লং টাইম ধরে যখন না পড়বা, 15 দিন 1 মাস পরে কিন্তু এটা আবার তোমাদের ব্রেন থেকে হারিয়েও যাবে, মানে তোমরা ভুলেও যাবা, তাই না? কিন্তু তোমরা যারা সাইকেল চালাতে পারো, তারপর তোমরা যারা মনে করো যে কোনো একটা রান্না শিখেছো, সেটা যদি 15 দিন না 15 মাস পরেও যদি ওই সাইকেলটা তুমি, যারা পারে যারা শিখছে, 15 মাস পরে চালাতে দিলেও কি হবে, সে কিন্তু সাইকেল চালাতে পারবে। তার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ সে এই কাজটা শিখছে কি হাতে কলমে শিখছে। তার কিন্তু এটা শিখতে কোনো মানে তোমার যে বই পড়ে শিখছে বা এরকম কিছু না, সে কাজটা প্র্যাকটিক্যালি শিখছে। সো এটা যতদিন সে বেঁচে থাকবে, যতদিন সে সুস্থ থাকবে, ততদিন কিন্তু সেই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারবে। তাহলে বুঝতে পারছো এই পর্যন্ত? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে শাব্দিক অর্থটা একরকম হবে আর ব্যবহারিক অর্থ আরেক রকম হয়। তবে পৃথিবীতে যত শাব্দিক অর্থ আছে সবগুলোর কিন্তু ব্যবহারিক অর্থেরই কিন্তু পরিবর্তন হয় না। কিছু 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 শাব্দিক অর্থ একরকম আর ব্যবহারিক অর্থ আরেক রকম। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমি তোমাদের নাম প্রেজেন্ট করব, তোমরা একটু কেয়ারফুলি সুন্দরভাবে অন্য অন্য দিন যেভাবে দাও সেইভাবে তোমরা রেসপন্স করবা। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে কে কে আছো? 4। স্যার রোল 2। 2, স্যার রোল স্যার 7। 6। 2, 4, 6। জি স্যার। স্যার রোল 7। আর 7। তার 10। 7, স্যার রোল 9। 10, 9। আচ্ছা, 9, 10। আচ্ছা, গুড। স্যার রোল 5। রোল 5। আচ্ছা, এবার 11 থেকে 20-এর মধ্যে কে কে আছো? 11 থেকে স্যার 20। 12। 12, তারপর 11 থেকে 20-এর মধ্যে 20।
17 20 17 20-এর মধ্যে আর কেউ নাই? এরপর 30-এর মধ্যে 21 21 26 29 26 26 29 30 হ্যাঁ 30 তারপর 30-এর পরে স্যার 31 31 তারপর 36 38 36 38 40 স্যার 40 হ্যাঁ দিয়েছি 40 স্যার হ্যাঁ বলো 38 তো নেই। 32 ও না স্যার আছে। আচ্ছা 32 আছে আচ্ছা স্যার কথা না 41 ইমোনা। 41 ইমোনা ইমোনা তো কথা বলতে পারে না। আর কেউ আছো? আর কেউ আছো? আচ্ছা আর মনে হয় কেউ নাই। তো আজকে আচ্ছা আমি এখনো 2 মিনিট সময় আছে, আমি আর একটু তোমাদের আর কয়েকটা বলে দিই, একটু দেখো। ওই 178 পেজেই দেখো মাথা নিয়ে কয়েকটা, প্রথমে হাত নিয়ে আমরা দেখলাম, এবার মাথা নিয়ে কয়েকটা আছে, এটা একটু বলে দিই। দেখো বলা হচ্ছে যে মাথা ধরা। মাথা ধরা হচ্ছে আমরা বুঝি যে রোগ বিশেষ, যে আমরা বলি যে আমার মাথা ধরেছে, তখন আমরা বুঝি যে মাথার মধ্যে সমস্যা হচ্ছে, এটা একটা রোগ। বাট যে যখন আমরা বলছি যে গায়ের মাথা, যখন আমরা বলছি যে গায়ের মাথা, তখন আমরা কি বুঝছি যে গায়ের মধ্যে যে প্রভাবশালী ব্যক্তি, মানে গায়ের মোড়ল, গায়ের মাতব্বর। ওয়ালাইকুম স্যার। গায়ের মাথা বলতে আমরা বুঝতেছি যে গায়ের মাতব্বর। তো এই গায়ের যে মাতব্বর বা গায়ের মোড়ল। এরপর দেখো বলা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা মানে আবার আগ্রহ। আমরা অনেক সময় বলি যে তোমার এই ব্যাপারে এত মাথা ব্যথা কেন, তোমার এত ইন্টারেস্ট কেন, এরকম বলি না? তার মানে তোমার এত আগ্রহ কেন। তারপর দেখো মাথা খাওয়া মানে শপথ করা। মাথা খাওয়া মানে শপথ করা, প্রতিজ্ঞা করা। আরেকটা হচ্ছে মাথা দেওয়া মানে দায়িত্ব গ্রহণ করা, যে সে এই কাজটিতে জোরে সোরে মাথা দিয়েছে, মানে সে এই কাজটিতে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। মাথা ঘামানো। মাথা ঘামানো হচ্ছে ভাবনা করা, মানে খুব চিন্তা ভাবনা করতেছে বিষয়টা নিয়ে। মাথা পিছু মানে হচ্ছে জন প্রতি, প্রত্যেকটা মানুষ, ম্যান টু ম্যান। মাথা পিছু, মাথা পিছু আমাদের দেশের মানুষের ইনকাম কত, মাথা পিছু আমাদের কতটুকু খাদ্য লাগে, এরকম নানা কথাবার্তা। আচ্ছা এখন অনেকে আসতে চাচ্ছে বিভিন্ন ইয়ে, এই যে সুমাইয়া আক্তার বা আরো দেখতেছি 9 জন, এখন তো ক্লাস শেষ, 1 মিনিট আছে, আর লাস্ট মিনিট কেটে যাবে, এরা কি অন্য ক্লাসের? আমি বুঝতে পারতেছি না। মেবি 9-এর। হ্যাঁ তাহলে ওদের তো এখনো ক্লাস শুরুই হয়নি। তো আচ্ছা যাই হোক,
এখন তোমাদের লাস্ট মিনিট চলতে